ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি অনুমান নিয়ে আলোচনা করব। অনুমান বলার আগে তোমাদের আমি জ্ঞান কি একটু ধারণা দেব। জ্ঞানটা হলো বস্তুর সঠিক ধারণাকে বলা হয় জ্ঞান। আবার বস্তুর সঠিক ধারণা না হলে সেটা জ্ঞান বলা যায় না। আমরা যদি বলি সোনার পাহাড়, তাহলে এটা বস্তুর সঠিক ধারণা নয়, বলে এটা জ্ঞান নয়। আমি যদি বলি গোলাপ ফুলের ধারণা, তাহলে এটা বস্তুর সঠিক ধারণা, এটা হলো জ্ঞান। এই জ্ঞান আবার দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ জ্ঞান আর একটা হলো পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞানটা কি? প্রত্যক্ষ জ্ঞানটা হচ্ছে যে জ্ঞান সরাসরি জানা যায় তাকে প্রত্যক্ষ জ্ঞান বলে। এই বহিঃপ্রত্যক্ষণ এবং অন্তঃপ্রত্যক্ষণের সাহায্যে প্রত্যক্ষ জ্ঞান হয়। বহিঃপ্রত্যক্ষণ বলতে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান আহরণ করি, সেটাকে বহিঃপ্রত্যক্ষণ জ্ঞান বলে। যেমন চোখের সাহায্যে যদি আমরা বলি গোলাপ ফুলের ধারণা, এটা হলো প্রত্যক্ষ জ্ঞান। হাতের সাহায্যে কমলা লেবুর কোমলতার জ্ঞান, চোখের সাহায্যে গোলাপ ফুলের ধারণা, এবং কানের সাহায্যে জঙ্গি বিমানের যে আওয়াজ শোনা যায়, সেটা হলো একটা প্রত্যক্ষ জ্ঞান। আবার যদি নাকের সাহায্যে রজনীগন্ধা ফুলের যে গন্ধটা, সেটা হলো একটা প্রত্যক্ষ জ্ঞান। এইগুলো হলো বহিঃপ্রত্যক্ষ। অন্তঃপ্রত্যক্ষণ হলো প্রিয়জনের মিলনে মনের আনন্দে এবং বিরহে বিষাদের জ্ঞান লাভ করে, এটা হলো প্রত্যক্ষ জ্ঞান। আর পরোক্ষ জ্ঞান হলো যে জ্ঞান সোজাসুজি জানা যায় না, প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে যে জ্ঞান হয় তাকে পরোক্ষ জ্ঞান বলে। এই পরোক্ষ জ্ঞান যেমন শুভ সংবাদ মনের মনে আনন্দে এবং অশুভ সংবাদ মনের মধ্যে বিষাদের জ্ঞান লাভ করে। এখন আমরা আসবো অনুমান। অনুমানটা কি? অনুমান তোমরা জানো, এর আগেও অনেক ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। অনুমানটা হলো জানা বিষয়ের সাহায্যে অজানা বিষয়ে জ্ঞান লাভ করার যে মানসিক প্রক্রিয়া, তাকে বলা হয় অনুমান। যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দেখলাম উঠান ভিজা, এ থেকে আমরা অনুমান করলাম যে বৃষ্টি হয়েছে, সে কারণে উঠান ভিজেছে, এটাই হলো অনুমান। আবার কারো মুখ ভার দেখে আমরা অনুমান করতে পারি সে দুঃখ পেয়েছে বা কষ্ট পেয়েছে। আবার আমরা যদি দূরে ধোঁয়া দেখে অনুমান করব সেখানে আগুন লেগেছে। তাহলে এই যে দূরে আমরা প্রথমে ধোঁয়া দেখলাম, এটা জানা বিষয়, আর অজানা বিষয় হলো আগুন লাগা। তাহলে জানা বিষয়ের সাহায্যে অজানা বিষয়ে জ্ঞান লাভ করার যে মানসিক প্রক্রিয়া, তাকে বলা হয় অনুমান। অনুমান আমরা এর আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম সহানুমান, যে দুটি আচ্ছার বাক্য থাকবে, একটা হলো প্রধান আচ্ছার বাক্য, একটা অপ্রধান আচ্ছার বাক্য, একটা সিদ্ধান্ত, এটাকেও বলা হয় অনুমান। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব।
সহানুমানের ওখানে আলোচনা করছিলাম এর আগে যে সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, গোলাপ হয় সুন্দর। এখানে এই যে দুটো আশ্রয় বাক্য আর একটা হলো সিদ্ধান্ত, এটাকে বলা হয় অনুমান। আবার শুধু সিদ্ধান্তটাকেও বলা হয় অনুমান। তাহলে অনুমান কথাটা তিনটা অর্থে ব্যবহৃত হয়। একটা হলো জানা বিষয়ের সাহায্যে অজানা বিষয়ের মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। আবার আশ্রয় বাক্য সিদ্ধান্তকেও বলা হয় অনুমান। আবার শুধু সিদ্ধান্তকে বলা হয় অনুমান। এই অনুমান আবার দুই প্রকার তোমরা জানো। একটা হলো অবরোহ অনুমান আর একটা হলো আরোহ অনুমান। অবরোহ অনুমানকে বলা হয় ইংরেজিতে ডিডাকটিভ ইনফারেন্স, আর আরোহ অনুমানকে বলা হয় ইন্ডাকটিভ ইনফারেন্স। তাহলে অবরোহ অনুমানকে বলা হয় ডিডাকটিভ ইনফারেন্স আর আরোহ অনুমানকে বলা হয় ইন্ডাকটিভ ইনফারেন্স। এখন আমরা আলোচনা করব যে অবরোহ অনুমানটা কি। অবরোহ অনুমানটা হলো অবরোহ অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না, বড়জোর সমান হতে পারে। অথবা সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ বাক্যে যদি গমন করা হয় সেটাকে বলা হয় অবরোহ অনুমান। বা এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয় বা সিদ্ধান্ত অনুসৃত হয় তাকেও বলা হয় অবরোহ অনুমান। আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। এখানে তাহলে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না, বড়জোর সমান হতে পারে। দেখো, সকল মানুষ হয় মননশীল। সকল মানুষ বলতে সব শ্রেণীর মানুষকে বোঝাচ্ছে। তাহলে সকল মানুষ হয় মননশীল, সিদ্ধান্ত হলো সেলিম হয় মননশীল। তাহলে সেলিম হয় মানে একটা লোকের মননশীল বোঝাচ্ছে, আর এখানে সকল মানুষের মননশীল বোঝাচ্ছে। আবার অপ্রধান আশ্রয় বাক্যে সেলিম হয় একজন মানুষের, একজন বোঝাচ্ছে। তাহলে অবরোহ অনুমানটা হলো যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না, বড়জোর সমান হতে পারে। এটার সমান এটা, আর এটা হলো বেশি ব্যাপক। এটাকে বলা হয় অবরোহ অনুমান। আবার বলতে পারি যে সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ বাক্যে গমন করা হয় তাকেও বলা হয় অবরোহ অনুমান। আবার এভাবে বলা যায় যে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয় বা সিদ্ধান্ত নিশ্চিত হয় বা সিদ্ধান্ত অনুমিত হয় তাকে বলা হয় অবরোহ অনুমান। আমরা বিভিন্নভাবে বলতে পারি। এই অবরোহ অনুমান আবার দুই প্রকার। একটা হলো অমাধ্যম অনুমান আর একটা হলো মাধ্যম অনুমান।
অমাধ্যম অনুমান। এখন অমাধ্যম অনুমানটা কাকে বলে? যে অবরোহ অনুমানের একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয় বা সিদ্ধান্ত নিশ্চিত হয় বা সিদ্ধান্ত অনুমিত হয় তাকে বলা হয় অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানের একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সকল মানুষ হয় মরণশীল আশ্রয়বাক্য। আইবক্ত হলো কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। তাহলে অমাধ্যম অনুমান যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য, একটা আশ্রয়বাক্য আছে, লক্ষ্য করো এখানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে বলা হয় অমাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমানটা হলো যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়। একাধিক আশ্রয়বাক্য বলতে আমরা বুঝতেছি একটু আগে যে উদাহরণটা দিলাম সেটাই, যেমন সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় একজন মানুষ, অতএব সেলিম হয় মরণশীল। এটাই হলো মাধ্যম অনুমান। এখন এই অমাধ্যম অনুমান আবার 10 প্রকার। অমাধ্যম অনুমান 10 প্রকার: আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, অন্তরাবর্তন, বিরোধানুমান, গুণ যোগাত্মক অনুমান, বিরোধ যোগাত্মক অনুমান, বিপরীত সম্মতযুক্ত অনুমান। এই অমাধ্যম অনুমান হলো 10 প্রকার। তার মধ্যে তোমাদের সিলেবাসে আছে 3 প্রকার: আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, অন্তর। এই 4টা সমত, এই 4টা তোমাদের সিলেবাসে আছে অমাধ্যম অনুমান। আবার মাধ্যম অনুমান, মাধ্যম অনুমানটা আবার আসতেছে, মাধ্যম অনুমান থেকে আসতেছে সহানুমান। এর আগের অধ্যায়ে তোমাদের পড়ানো হয়েছিল সহানুমান। তাহলে মাধ্যম অনুমান থেকে আসছে সহানুমান। এখন সহানুমানটার সংজ্ঞা কি তোমরা জানো? যে মাধ্যম অবরোহ অনুমানের দুটি আশ্রয়বাক্যতে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে বলা হয় সহানুমান। একটু আগে যে উদাহরণটা দিলাম যে সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় একজন মানুষ, অতএব সেলিম হয় মরণশীল, এটাই হলো সহানুমানের উদাহরণ। তাহলে আমরা সহানুমানের উদাহরণ যেটা দিলাম সেটা হলো মাধ্যম অনুমান এর উদাহরণ, সেটা হলো অবরোহ অনুমানের উদাহরণ, একই রকম জিনিস। এখন এই সহানুমান আবার 2 প্রকার। এর আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। একটা হলো অমিশ্র সহানুমান আর একটা হলো মিশ্র সহানুমান। অমিশ্র সহানুমানটা হলো কাকে বলে? যে সহানুমানের 3টি যুক্তিবাক্য যদি একই সম্পর্কের বা একই সম্বন্ধের হয় তাকে অমিশ্র সহানুমান বলে। আর মিশ্র সহানুমানটা হলো যে সহানুমানের 3টি যুক্তিবাক্য হলো ভিন্ন সম্পর্কের বা ভিন্ন সম্বন্ধের, তাকে বলা হয় মিশ্র সহানুমান। অমিশ্র সহানুমান আবার 3 প্রকার: অমিশ্র নিরপেক্ষ সহানুমান, অমিশ্র বৈকল্পিক সহানুমান, অমিশ্র
প্রাকল্পিক সহানুমান। মিশ্র সহানুমান আবার 3 প্রকার। 1 নম্বর হলো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান আর বিকল্প সহানুমান। তাহলে এতক্ষণ আমরা অনুমানের এই শ্রেণী বিভাগ নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। এখন আমরা আসবো আরোহ অনুমান। এই আরোহ অনুমানটা কাকে বলে? আরোহ অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক। তোমাদের একটা উদাহরণের সাথে বোঝানোর চেষ্টা করব। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক। এখানে আশ্রয় বাক্য অনেকগুলো। একটা হলো রহিময় মরণশীল, পরিময় মরণশীল, যদু হয় মরণশীল ও মধু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক। আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক এই কারণে সকল মানুষ হয় মরণশীল, সব শ্রেণীর মানুষ বোঝাচ্ছে। আর রহিময় মরণশীল মানে একজনকে বোঝাচ্ছে, পরিময় মরণশীল একজন বোঝাচ্ছে, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল একজন করেই এখানে বোঝানো হচ্ছে। তাহলে আরোহ অনুমানটা সংজ্ঞা এই ধরনের। আমরা এভাবে বলতে পারি যে আরোহ অনুমানের আশ্রয় বিশেষ আশ্রয় বাক্য থেকে সার্বিক সিদ্ধান্তে পৌঁছায়, বিশেষ থেকে সার্বিকে আসবে, তাকে বলা হয় আরোহ অনুমান। বিশেষ থেকে সার্বিকে গমন করবে, সেটাকে বলা হয় আরোহ অনুমান। এভাবেও বলা যেতে পারে। আমরা এতক্ষণ অনুমান নিয়ে আলোচনা করলাম। এর আগেও তোমাদের এই ক্লাসে আলোচনা করেছিলাম। এখন একই জিনিস অনেক সময় বুঝতে অসুবিধা হয়, এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। অনেকে আমরা এই উদাহরণটা দেওয়ার পর অনেকে নাম্বার পাই না। এখানে যদি আমি গোলাপ হয় সুন্দর, গোলাপ হয় ফুল লিখি, তখন আমরা এটাতে নাম্বার পাবো না। তখন এটা
ইয়া হবে না, অবরোহ অনুমান হবে না। কারণ হলো অবরোহ অনুমান বা সহানুমান বা মাধ্যম অনুমান হতে গেলে যে সিদ্ধান্তের বিধিবিধি থাকবে প্রধান পদ, যেমন প্রধান আশ্রম একটা আছে, আবার সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হবে অপ্রধান পদ, তাহলে অপ্রধান আশ্রম একটা আছে। তাহলে এই যে ফুল আর ফুল এইটাই হলো হেতু পদ। আমরা আলোচনার সুবিধার্থে সকল এম হয় পি, তারপরে এস হয় এম, এস হয় পি ভাবে লিখতে পারবো। তাহলে এই যে উদাহরণটা, এটা বিভিন্ন ক্ষেত্রে একই জিনিস বারবার বলা হয়। এখানে যদি আমি সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, গোলাপ হয় ফুল লিখি, তখন আর হবে না, তখন হবে অবৈধ হবে, তখন বাক্যটা হবে অবৈধ। আমাদের নিয়ম হলো যে সিদ্ধান্তে বিধেয়ে থাকবে প্রধান পদ আর সিদ্ধান্তের উদ্দেশ্যে থাকবে অপ্রধান পদ। প্রধান পদ বলতে আমরা পি বুঝি, আর অপ্রধান পদ বলতে আমরা এস বুঝি, এবং হেতু পদ বলতে আমরা এম বুঝি। এর আগেও তোমাদের ক্লাসে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। তাহলে এই যে উদাহরণটা, এই উদাহরণটা আমরা বলতে পারবো, অনুমানও বলতে পারবো, আবার বলতে পারবো অবরোহ অনুমানের উদাহরণ, একই জিনিস কিন্তু। আবার মাধ্যম অনুমানে একই উদাহরণ, আবার সহানুমানের একই উদাহরণ, মানে একই জিনিস বারবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ করে। আমরা এখন সহানুমান শেষ হলো, সহানুমানের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। যেমন অনুমানকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো অবরোহ অনুমান, একটা হলো আরোহ অনুমান। অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করছে, অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান আবার 10 প্রকার। এই 10 প্রকারের মধ্যে তোমাদের সিলেবাসে আছে অন্তরণ, এই 4টা তোমাদের সিলেবাসে আছে। আমরা পরের ক্লাসে তোমাদের এই আবর্তন নিয়ে আলোচনা করব। আবর্তনটা কি, আবর্তন কয় প্রকার, এ, ই, আই এবং ও যুক্তিবাক্যের আবর্তন দেখাও, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম পদের ব্যাপ্যতা, সহানুমান, কারণ, বহু কারণ, তারপর প্রতীকী যুক্তিবিদ্যা, এই প্রতীকী যুক্তিবিদ্যা শ্রেণীবিভাগ, সংযোগিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য, সমমনিক যুক্তিবাক্য, তারপর নেতিবাচক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য, এগুলো নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। এর পরের ক্লাসে আমরা আবর্তন নিয়ে, আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, অন্তর্বর্তন নিয়ে আলোচনা করব।